বা বলা ভালো, অনেকে বলেন, বিশেষজ্ঞরা বলছেন যে ওই 34 বছর আগের বাম আমল, 34+15 সব মিলিয়ে যেভাবে লালন পালন হয়েছে সন্ত্রাসবাদ, তার খেসারত এই মুহূর্তে হয়তো আমাদের প্রত্যেককে দিতে হচ্ছে। আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু আপনারা অলরেডি জানেন, কারণ সকাল থেকে আজকে যারা টেলিভিশনে নজর রেখেছিলেন তারা জানেন অলরেডি যে আরো 3 জঙ্গির গ্রেপ্তারির খবর, আরো 3 জঙ্গি যারা ধৃত। 14ই আগস্ট বেঙ্গল এসটিএফ এর জালেই 3 জঙ্গি ধরা পড়ে। কোচবিহার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার 2। সাহেবগঞ্জ থেকে রশিদুল এবং নাসিরউদ্দিনের গ্রেপ্তারির খবর পেয়েছেন। উত্তর দিনাজপুর থেকে শফিকুল তার গ্রেপ্তারির খবর পেয়েছেন। তার আগে আরো 2 জঙ্গির ছবি তো আপনারা দেখেছেনই, যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এই তো গ্রেপ্তারিগুলো হচ্ছে, মানে এটা তৃণমূল আমল তো নয়। বারবার যে অভিযোগ উঠত ওই পুলিশকে বসিয়ে হাত পা বেঁধে রেখে দিয়ে কাজ করতে দেওয়া হতো না। তো মুখ্যমন্ত্রী হিসেবে যখন শুভেন্দু অধিকারী আসলেন, দায়িত্ব নিলেন, তিনি পুলিশ মন্ত্রী। আমাদের মনে আছে সেই কথা, বাক্সার কাছ থেকে একটা মেসেজ দিয়েছিলেন, কোনো হুলিগানিজম বরদাস্ত করব না, রাউডিজম বরদাস্ত করব না, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বরদাস্ত করব না। পুলিশকে ওই তৎকালীন তৃণমূল সরকারের মতন হাত বেঁধে রাখিনি, সেটা আমরা থরে থরে টের পাচ্ছি। আজকেও এই গ্রেপ্তারিগুলোর পেছনে সব থেকে বড় চর্চার এবং সব থেকে বড় আলোচ্য জায়গা যাদেরকে নিয়ে, তারা হচ্ছেন আজকের আমাদের রাজ্যের পুলিশ, শহরের পুলিশ। বেঙ্গল এসটিএফ এবং কলকাতা এসটিএফ, তাদের যৌথ অভিযান, তাদের যৌথ এই গোটা অপারেশনে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ভাবুন এবার, মানে একটা সময় গিয়ে লালন পালন ভরণ পোষণ বারবার যেভাবে উস্কানি দেওয়া হতো, আজকাল সেই উস্কানি নেই। আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু রমরমিয়ে বানিয়ে দেওয়ার এক মারাত্মক ছক, যা ভ্যাস্তাচ্ছে এই মুহূর্তে আরো একবার নজরে আসছে যে কিভাবে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হয়েছে, আর কিভাবে এই অনুপ্রবেশের মাধ্যমে স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট হয়েছে এবং স্লিপার সেলগুলো কাজ করে যাচ্ছে মারাত্মক। গোটা দেশে সন্ত্রাস চালাবার জন্য, নাশকতা চালাবার জন্য এরা কিভাবে কিভাবে কাজ করে গেছে ভাবুন একবার। ভারতের সিম সেটা পাকিস্তানে নিয়ে গিয়ে অ্যাক্টিভেট সেটা করানো অবস্থাতে সেখান থেকে হানি ট্র্যাপ করে এরা। ভাবুন একবার কি মারাত্মক অভিযোগগুলো সামনে আসছে এই যাদের গ্রেপ্তারি হয়েছে এই 3 জনের বিরুদ্ধে। ভুয়ো নথিতে ভারতীয় সিম কার্ড তুলে পাকিস্তানে পাচার, বাংলাদেশ হয়ে পাকিস্তান, নেপালে সিম পাচারের অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে জাল নোট কারবার। সূত্র এমনটা বলছে, পাক হ্যান্ডেলার যারা, তারাই সিম ব্যবহার করে হানি ট্র্যাপ করত। এছাড়া গোপন যে সমস্ত তথ্য সেগুলোকে সংগ্রহ করা হতো, নেটওয়ার্ক তারা চালাতো। এটা এসটিএফ সূত্রে খবর। রানা রাউফ, আপনাদের মনে আছে এই নাম, এবং এজাজ, এদের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ হচ্ছে। আর এদের গ্রেপ্তারি যখন হয়েছে, হামিমের সেই ট্রাপের কথা তো আপনারা জানেন, অর্পিতা, আদিত্য সিং, তারপর এক এক করে সব গ্রেপ্তারিগুলো হচ্ছে। হবে আগামী সময় আরো হবে, কারণ এদের এবার চিন্তায় ঘুম উড়ে গেছে যে পশ্চিমবাংলায় যে সরকার এসছে তারা এদেরকে রেয়াত করছে না, তারা ঘুম ছুটিয়ে দিচ্ছে। তো আজকে ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবই। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র। চার্লস দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায়, গোরাবাবুকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক দেবব্রত রায়, দূরাভাষ থেকে। দেবব্রত দা, স্বাগত আপনাকে। আমি আলোচনায় যাওয়ার আগে ওই পুরনো বক্তব্যটা একটু স্মরণ করিয়ে দিই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদের মনে আছে পাক সার্কাসের সেই ঘটনা, সেই ঘটনার সময় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আরো একবার ভালো করে শোনাই।
এখানে আমি সাডেন এসেছি, একটু আগেই আমি নগরপালকে জানিয়েছিলাম আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। স্মরণ করিয়ে দিলাম আরও একবার, কিন্তু একটা বিষয়ে জানিয়ে অবশ্যই, মানে কেন বারবার এই তারতম্য বা এই সমালোচনা আমলগুলো নিয়ে আসে। শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য মনে পড়ে যাচ্ছে। 34 বছরের বাম আমলকে শ্রমিকবাবু বলেছিলেন সেফ প্যাসেজ এই সমস্ত সন্ত্রাসীদের জন্য, আর তারপর তৃণমূল জমানা কি হয়েছে, হয়েছে সেফ হোম। তো এইভাবে লালিত পালিত হয়েছে, কিন্তু এবার তো আর নয় লালন পালন, একদম সরাসরি চার্লসদাকে দিয়ে শুরু করবার চেষ্টা করবো। আমি গোরাবাবুর কাছে পরেই আসবো। চার্লসদা, কোনো রেয়াত নয় কাউকে, ঘুম ছুটছে এবার এদের। দেখুন, প্রথমেই আপনাদের চ্যানেল তো বহু মানুষ দেখে, হাল্লা বল খুব পপুলার প্রোগ্রাম, তাই প্রোগ্রামের মাধ্যমে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে রাজ্যবাসীকে 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। প্রথমেই বলবো যে থ্যাংক ইউ বেঙ্গল ফর সেভিং ইন্ডিয়া, কারণ আজকে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করতে বসেছেন, এটা হচ্ছে মূলত অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম যারা করছে তাদের বিষয়। তো প্রথমে মনে রাখতে হবে যে আমরা বিশ্বাস করি নেতাজির যে মূল মতাদর্শ, উনি বলেছিলেন স্ট্রং ইন্ডিয়া এবং উনি বলেছিলেন সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, মানে আত্মনির্ভর ভারত। এই নেতাজির মতাদর্শ, তার উপরে ভরসা করেই আমরা বলেছি বিকশিত ভারতের কথা। মোদিজি বলছেন বিকশিত ভারতের কথা। তো আজকে আপনার মনে আছে হয়তো মোদিজি লালকেল্লা থেকে যে তার বার্তা দিয়েছেন এবং গতকালও রাষ্ট্রপতি যে বার্তা দিয়েছেন, তাতে দুজনে একটা কথাই বলেছেন যে অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম কোনোভাবেই টলারেট করা যাবে না। এবং মোদিজি আর এক কদম এগিয়ে গিয়ে বলেছেন যে যদিও ভারতবর্ষে নকশাল বা মাওবাদী এদের আমরা ধ্বংস করতে পেরেছি, কিন্তু তা সত্ত্বেও অনেক আরবান নকশাল এবং নকশালদের মধ্যে অনেকেই আছে যারা এখনও সক্রিয় এবং যাদের আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এবারে আমি চলে আসি সরাসরি আমাদের এখানে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গের মাটিতে যে 3 জন অ্যারেস্ট হয়েছে, আপনি বলছিলেন কোচবিহার এবং তার সংলগ্ন এলাকা থেকে, ইন্দো বাংলা বর্ডার থেকে। এই যে নামগুলো বলছে, রশিদুল, নাসিরউদ্দিন, সাফিকুল, নামগুলো থেকে বোঝা যাচ্ছে যে ওই যে মানে ভোট ব্যাংকের রাজনীতি, যেটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আমরা যখন এবারে অ্যাসেম্বলি নির্বাচন লড়েছিলাম, আমরা বলছিলাম যে এটা আমাদের জন্য ঠিক টিপিক্যাল ভোট যুদ্ধ নয়। যদিও তৃণমূলের জন্য ছিল রাজনৈতিক যুদ্ধ, আমাদের জন্য টিপিক্যাল ভোট যুদ্ধ ছিল না। আমাদের জন্য ছিল যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর মাধ্যমে ভারতবর্ষের যে সুরক্ষা এবং ভারতবর্ষের সার্বভৌমত্বের লড়াই, সেটা আজকে দেখুন সত্যি প্রমাণিত হচ্ছে যে একটা ভোট ব্যাংকের রাজনীতি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি এবং মুসলিম ভোট ব্যাংকের মুসলিম ভোটারদের দোকান খুলে বসে থাকার রাজনীতি। তার জন্য আজকে কিন্তু এই যে রশিদুল, নাসিরউদ্দিন, সাফিকুল, এদের বারবারন্ত, কদিন আগে হামিম মণ্ডল, তার এক বান্ধবী, স্লিপার সেলের সদস্য, পিলখানা বস্তি, এসব আপনারা দেখিয়েছেন। এবং এটাও দেখা যাচ্ছে যে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি তারা মনিটর করছিল, হামিম মণ্ডলরা। এবং এই যে নামগুলো বললাম, রশিদুল, নাসিরউদ্দিন, সাফিকুল,
এরা তো আমি যতদূর খবর পেলাম এসটিএফ যে খবরটা পেয়েছে, এরা আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আর্মি ডিফেন্সের যে ইনস্টলেশনসগুলো আছে, ভাইটাল ইনস্টলেশনগুলো আছে, সেগুলোরও এদের কাছে অনেক ব্লু প্রিন্ট পাওয়া গিয়েছে। এগুলো তারা মনিটর করছিল যে এরা এখানে কী কী অ্যাক্টিভিটিস হয়। তো আজকে আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ কিন্তু আর মমতা ব্যানার্জি বা তোলামূলের সরকার নেই। এটা বাবর, শেখ শাহজাহান বা পুষ্পা ঝুক্তা নেই, জাহাঙ্গীর বা শওকত মোল্লাদের সরকার না, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার। মনে রাখতে হবে যে এটা নেতাজির মাটি, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এটা ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি, এটা স্বামীজির মাটি, এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, এটা সাধক বামা খাপার মাটি। এখানে কোনো অবস্থাতেই আমরা যে সন্ত্রাসবাদীদের আতুরঘর এটা হতে দেব না। তার জন্য যা যা করার সরকার করবে। ঠিক, চার্লসদা যেটা বললেন খুব গুরুত্ব রাখে। আমি গৌরবাবুর কাছে ঠিক এই জায়গাতেই প্রশ্ন রাখবো, কারণ আপনি দীর্ঘ সময় ধরে পুলিশ হিসেবে কাজ করেছেন এবং আপনার কাছে এগুলো সম্বন্ধে আরও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আপনি দেখেছেন, এতগুলো আমল দেখেছেন আপনি ভাবুন এই ভোট ব্যাংকের স্বার্থে রাজনীতি করতে গিয়ে আজকে কিভাবে কম্প্রোমাইজ হয়েছে সিকিউরিটি, এটা তো আজকে প্রমাণিত। গৌরবাবু একদম একদম আমাদের চার্লস যে বলেছেন একদম সত্যি কথা বলেছেন। এই যে ভোটের রাজনীতিতে টেররিস্ট বা বাংলাদেশি আমদানি বা পাকিস্তানি আমদানি, পাকিস্তানি মানে এই 1971-এর যেসব পাকিস্তানি আটকে ছিল বাংলাদেশে, মানে উর্দু ভাষাভাষী, তা ওরাই তো মেন আপনার ছিল, মানে ওদেরকে রাজাকার ছিল। তো ওদেরকে যখন বাংলা ভাষাভাষী মুসলিমরা মারতে শুরু করলো, ওরা তখন বললো যে আমরা ইয়েতে যাবো, পাকিস্তানে চলে যাবো। পাকিস্তান বলে দিল দে আর নট আওয়ার লায়াবিলিটি। তখন প্রায় 8.5 লক্ষ ওই পাকিস্তানি মুসলিম যারা বাংলাদেশে আটকে ছিল, তাদেরকে আমাদের খিদিরপুরের এক মিনিস্টার তাদেরকে এখানে নিয়ে আসে এবং প্রত্যেক ফ্যামিলি থেকে আমি যতদূর শুনেছি 30,000 টাকা করে পার ফ্যামিলি নেওয়া হয়েছে দ্যাট টাইম 1982 to 85 এর মধ্যে। তারপরে যখন বামফ্রন্ট দেখলো যে এর কমে গেছে, ওদের যে কাণ্ড কারখানা, ফ্যাক্টরি বন্ধ, বিভিন্ন জায়গায় কাজ বন্ধ, মারধর এইসবতে যখন আপনার ওই সাপোর্টার কমে গেছে, ভোটার কমে গেছে, তখন ওরা বাংলাদেশ থেকে একদম খুল্লা আনতে শুরু করলো, মুসলিম ইয়েদের আনতে শুরু করলো এবং তাদেরকে এনে আপনার রেশন কার্ড এইসবগুলো একদম সঙ্গে সঙ্গে, মানে এটা তৃণমূল আমলে বলছেন? তৃণমূল না, আমি বামফ্রন্ট আমল। ওকে, বামফ্রন্ট আমল। এই বামফ্রন্ট আমল গেল। আর বামফ্রন্ট যে আপনার পরবর্তীকালে যে 2011 পর্যন্ত বেঁচে ছিল, সেটা মেনলি মুসলিম ওই মানে ইনভেশন যেটা হয়েছে তোষণ, মুসলিম, সে তো মুসলিম তোষণের মধ্যে হয়েছে এবং যারা বাংলাদেশ থেকে আনিয়েছে তাদের। তার পরবর্তীকালে 2011-র পরের থেকে এর আরও মানে বাজে অবস্থা শুরু হলো। একদম যারা আসছিল তারা একদম পুরো জেহাদি আগে। এবং বাংলা হচ্ছে আপনার ট্রানজিট পয়েন্ট, এখান থেকে ঢুকে সারা ভারতবর্ষে কিন্তু এই দিস টাইপ অফ হুলিগানস বা দিস টাইপ অফ অ্যান্টি সোশ্যালস তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে লাগলো। আপনারা দেখেছেন পরবর্তীকালে দিল্লিতে জাহাঙ্গীরপুর টুডি এইসবগুলো আছে, বোম্বে, পুনে এসবগুলো আছে। এই যে এরা শুরু করে দিল, এবং শুধু তাই না, এরা মানে পুরো এইবার যদি বিজেপি না জিততো, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা হতো সেটা আমরা মানে ভাবতে পারছি না। মানে তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু একটা ব্রেক নেব, মানে এর সঙ্গে সঙ্গে ভারত তার সিকিউরিটি একদম, সেটা সব থেকে বড় প্রশ্নের মুখে পড়তে এটা প্রত্যেকে বলছেন। একদম। আমি একটা বিরতি যাবো, আমি গৌরবাবু আসছি আপনার কাছে, কারণ আমার খাগড়াগড় বিস্ফোরণ আমাদের প্রত্যেকের মনে রয়েছে। আমি বলছি সেখানে ISIS যোগ থেকে শুরু করে 26/11 ওই মুম্বাই হামলা, সেখানে কলকাতার মৌলালির প্রসঙ্গ, কিভাবে কি হয়েছে কি না হয়েছে, এটা মোটামুটিভাবে আমরা অ্যাটলিস্ট সবাই জানি। কিভাবে কানেক্টেড কলকাতা, কি করে হয় এত কিছু। আমরা বিরতির পর ফিরে আসবো এবং দেবব্রতদা রয়েছেন, প্রশ্ন রাখবো তার কাছে, সঙ্গে থাকবেন ততক্ষণ। বিরতির পর তো প্রসঙ্গ এমন জায়গায় গিয়েছে যে বাম আমলের সঙ্গে সঙ্গে তৃণমূল আমলতে তো মারাত্মক অবস্থা। মানে প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন ধরে যদি ব্লক ভোট রাজনৈতিক স্বার্থে
কট্টরপন্থীদেরকে লালন পালন করা হয়, তাহলে পরে তো খুব স্বাভাবিকভাবে যারা এই জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের কাছে তো ধারণা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, সুবিধে রয়েছে আমাদের। আর সেখানে যদি ইন্ধন থাকে তাহলে তো মারাত্মক। যার অভিযোগ এই তৃণমূল সরকার আমলে তা মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। দেবব্রত দা কি বলবেন? আমি দেবব্রতদার কাছে আসবো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। 80তম স্বাধীনতা দিবসে সঞ্চালক সহ সকল আমাদের দর্শকদের স্বাধীনতা দিবসের জাতীয়তাবাদী শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আপনাকে হ্যাঁ, যে বিষয় প্রসঙ্গে বলছিলাম, যে জঙ্গি ধরা পড়েছে খুব ভালো, এসটিএফ এর সাফল্য সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে প্রশ্ন ছিল এগুলো কি মমতা ব্যানার্জির আমলে ঢুকে বসছিল নাকি না একদম সরাসরি পাকিস্তান থেকে লাভ বেড়ে এখানে পশ্চিমবঙ্গে এসে পড়েছিল? তার মাঝখানে কিছু কি রাজ্যপার্য ছিল নাকি সেখানে ধরা পড়লো না? সেটা পশ্চিমবঙ্গে খুব মানে চিন্তার ব্যাপার। আর বারে বারে যে বর্ডার ফর্ডার বলেন, সেই বর্ডার ফর্ডারগুলো কিন্তু মমতা ব্যানার্জি পাহারাটা দেয় না, সেখানে পাহারা দিত না। মানে সেখানে তো পাহারা তো মানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স দিত, এবং আমরা কাশ্মীর অঞ্চলে যেখানে গন্ডগোল, সেখানে গুলিগোলা দেখতাম না, সাধারণ পর্যটকদের মৃত্যু দেখতাম, কিংবা বাস নিয়ে বিস্ফোরক ভর্তি মারুতি গাড়ি নিয়ে ঢুকে পড়লো, সেখানেও তো মমতা ব্যানার্জি পাহারা দিত না। সেখানে কি করে ঢুকতো এগুলো, সেগুলো একটু বলা দরকার। আর বারে বারে একটা সম্প্রদায়কে নিয়ে এখানে বলা হচ্ছে, তাদেরকে জানা উচিত যখন ভারত স্বাধীন হয়েছিল, দুই পাকিস্তান মিলে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে যে পরিমাণ মুসলিম ছিলেন, তার থেকে বেশি পরিমাণ মুসলিম কিন্তু ভারতবর্ষে তারা রয়ে গেছিলেন আমাদের ভারতবর্ষকে ভালোবেসে। তাই পার্টিকুলার একটা জাতিকে নিয়ে এইভাবে বলাটা আমার মনে হয়। এটা কি আপনার মনে হলো যে কোনো আমরা ধর্ম নিয়ে এখানে আলোচনা করছি? আমি জানি না এটা। আমি এখানে কট্টরপন্থী এই শব্দটির চয়ন হয়েছে, ব্যবহার হয়েছে। জঙ্গি সংগঠন রাজনীতির সঙ্গে ধর্মের নির্দিষ্ট নাম, নির্দিষ্ট পদবি নিয়ে বললে সুবিধা। একটু থামুন বলতে দিন। এবার যারা কারা বলছে তাদের কাছ থেকে আমাদের রাষ্ট্রবাদ শিখতে হবে না, কারণ তাদের তো রাষ্ট্র স্বাধীন হওয়ার প্রসঙ্গে তাদের কোনো অবদানই ছিল না। কার্যত তারা তো বিরোধিতা করেছিল 2002 সাল অব্দি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখবো নাকি? আরে দাদা, আপনাদের কি ভূমিকা ছিল 2002 সাল অব্দি? তো জাতীয় পতাকাটাই তুললেন না। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা দাঁড়িয়ে বললেন যে একটা সম্প্রদায় যদি মনে করে অন্য একটি সম্প্রদায়কে সাফ করতে 1 সেকেন্ড লাগবে। আপনি বাংলা ভাষাটা কি বোঝেন না? সম্প্রদায় বলতে কি বোঝায়? মুসলিম সম্প্রদায় না বাঙালি সম্প্রদায় না হিন্দু সম্প্রদায়? তাহলে আপনি এটা স্বীকার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা তাহলে স্বীকার করেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। না, ঠাকুর ভোট স্বার্থে বলে দিন একবার। হ্যাঁ, আপনাদের ব্যাপারটা শুনুন। মানুষের ভোট নিয়ে আপনারা জেতেননি, যদি চুরিচামারি করে জিতেছেন ঠিক আছে। এখন মানুষ কিভাবে বলছেন এই কথা? আপনার সুপ্রিমো যখন আদালতে গেল, তারপরে কোথায় গেলেন? তারপর আর আদালত মুখী হচ্ছেন না কেন? 30 লক্ষ মানুষ তো ভোটাধিকারের, মানুষের ম্যান্ডেট কে ভাই বলতে পারেন না? এটা আপনাকে কেউ অধিকার দেয়নি এভাবে বলা। অবশ্যই হেরে বলেছেন আমি হারিনি। 30 লক্ষ মানুষ। আরে দাঁড়ান না, আপনারা তো স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানেন না। 4 বার ধরে নেতাজির নাম বললে শুনে ভালো লাগলো, কিন্তু আপনারা তো মুখোশ, আর আপনাদের মুখ হচ্ছে ওই নগেন্দ্র, তারপরে শ্রমিক ভট্টাচার্যরা বারে বারে নেতাজিকে অপমান করছেন, আর আপনারা এসে নেতাজির গুণগান গাইছে। এটাই তো বিজেপির মুখ না? স্বাধীনতা সংগ্রাম, বিজেপি, RSS এসব নিয়ে যত কম বলা যায় তত ভালো, এক্ষুনি চালটা উঠে চলে যাবে। তাই সেসব বিষয় নিয়ে বলতে চাই না। জাতীয়তাবাদ আমাদের শেখার দরকার নেই। এখন বারে বারে কিছু সমস্যা হলে আপনারা যেরকম নেহরুর দোষ দেখেন, আর পশ্চিমবঙ্গের কিছু হলে মমতা ব্যানার্জির দোষ। আমি এটা বলছি, তারা এলো কি করে? তারা কি পাকিস্তান থেকে হাই জাম্প দিয়ে এলো নাকি মাটি ঘুরে চলে এলো? নিশ্চয়ই তো চোখের সামনে দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে এসছে। আর মমতা ব্যানার্জির আমলে তো নাশকতামূলক সেরকম কাজকর্ম কিছু হয়নি। এটা তো আমাদের সৌভাগ্য। যে 3 জন কুচবিহার থেকে অ্যারেস্ট হয়েছে, তারা আজ থেকে 6 মাস আগে ঢুকে বসেছিল বাংলাদেশ থেকে, সেখানে বসেছিল, সেটা মনে রাখবেন আপনি। মমতা ব্যানার্জি সরকারই ছিল। বর্ডার সিকিউরিটি 6 মাস আগে। আরে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমিদার নি, বিএসএফ কে জমিদার নি, আপনারা ভুলে যাচ্ছেন। এলাকা এরিয়া এদের আধার কার্ড, ভোটার কার্ড মমতা ব্যানার্জির আমলে হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, রাশিদুল, নাসিরউদ্দিন, শফিকুল, এদের আধার কার্ড, ভোটার কার্ড মমতা ব্যানার্জির আমলে হয়েছে। প্যান কার্ড মমতা ব্যানার্জির আমলে হয়েছে। ইন্দ্রজিৎ দে বলে একজন ভদ্রলোক বারাসাতে আধার কার্ড জাল করতো। সে আবার সুকান্ত বাবুর খুব ঘনিষ্ঠ। তিনি আবার 2 বার বিজেপির কাউন্সিলর প্রার্থী হয়েছিল। একটু নামগুলো জেনে রাখুন, তাহলে আপনাদের কাজে লাগবে। আর আপনারা বারে বারে যে পদবি থেকে বলেছেন, আমি একটা বলছি, বেশ মনে আছে। আপনার এটা মনে আছে? আর আপনাদের ওই যেটা গোড়াবাবু বলছেন, সেই বারাসাতের তৃণমূল নেত্রী কি বলেছিলেন, কারা কি বানিয়ে দেন, সেটার মনে নেই।
না তাহলে মনে থাকলে তো দুটোই বলতে হবে আপনাকে না, তাহলে তো বুঝতে পারবো। হরিয়ানার জ্যোতি মালহোত্রার নাম শুনেছিলেন তো, বিজেপির জ্যোতি মালহোত্রা, তিনিও তো মোটামুটি নাশকতামূলক জ্যোতি কাজকর্ম মালহোত্রা? করতেন হ্যাঁ একদম হরিয়ানা বিজেপি, আচ্ছা। হরিয়ানা বিজেপি একদম বলে দিচ্ছি। সাদ্দি প্রোগ্রাম আপনার মালেগাঁও বিস্ফোরণ কার আচ্ছা। হাত রয়েছে, তাই এরা যত কম বলে তত ভালো। কোথায় তো তাহলে তাদের তো মমতা কোনো নাসিরুদ্দিন বলতে হবে conviction নাকি? হয়নি, তাদের তো ছাড়া না, দিয়ে না, যেরকম আপনারা উল্টো পাল্টা বলুন বললে তো না, হবে কি ভাই? আরে বেশ ঠিক আছে গোড়াবাবু ওকে, দেবব্রত দাস আসছি, চলুন, অনেকক্ষণ সময় দিলাম। হরিয়ানা হ্যাঁ, হ্যাঁ। বিজেপির জ্যোতি মালহোত্রা নামটা লিখে রাখুন। আচ্ছা ঠিক আছে, লিখে রেখেছি আমরা, প্রত্যেকের স্মরণে রয়েছে। আর আমাদের এটাও স্মরণে রয়েছে সমস্ত নাম যারা যারা ধরা পড়েছে বাইরের রাজ্য থেকে একদম। এসে পুলিশ আপনাদের- আমাদের কলকাতায় জঙ্গি গ্রেপ্তার করছে, গুলির লড়াই চলছে, সে তো ভুলে গেছেন? খুব ভালো জিনিস, এগুলো দরকার তো, ভালো জিনিস কিন্তু না? border থেকে পার হতে হ্যাঁ, যাচ্ছে কি করে? এবার ভালো জিনিস দেখছেন, বেঙ্গল এসটিএফ কাজ করছে, কলকাতা এসটিএফ কাজ করছে, এর আগে- যৌথ এর প্রচেষ্টায় আগে কি- এর জঙ্গি আগে কি গ্রেপ্তার জঙ্গি- হচ্ছে। এর মমতার আগে- আমল এরকম হয়েছে, এর একবার আগে বলে কি দিন মমতা আমাকে। ব্যানার্জি আমরা ধরা পড়েনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল এরকম জঙ্গি গ্রেপ্তার হয়েছে, এসটিএফ কটা গ্রেপ্তার নাটকতা করেছে, হয়েছে, পুলিশ কটা গ্রেপ্তার করেছে, নাটকতা একটু হয়েছে, একটু স্মরণে নিয়ে আসি আমরা। অনেক STF গ্রেপ্তার সেগুলো করেছে। হ্যাঁ একটু স্মরণে নিয়ে আসি, বলুন না, বাইরের রাজ্য থেকে এসে অনেক পুলিশ লোক- এখানে করুন। বলুন একটু বলুন, আমার শহরের পুলিশ অনেক- বা রাজ্যের পুলিশ জঙ্গি গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলাকালীন, একটা এক্সাম্পল দিন, অনেক এক্সাম্পল রয়েছে, একটা দিন, অনেক দিতে হবে না, একটা only single example। আপনার তথ্য একটু আর্কাইভ গুলো খুঁজে দেখুন। আপনারা আপনি অনেক বলুন না, অনুষ্ঠান আমাকে করেছেন, আর্কাইভ অনেক খুঁজতে হবে না, আমি গ্রেপ্তার- পাচ্ছি না ঘেটে কিছু, আপনি বলে দিন। বলছি তো রয়েছে অনেক গ্রেপ্তার বলতেই হয়েছে, পারবেন না আপনি, গ্রেপ্তার- রয়েছে তো সবাই বলতে পারবে, একটা বলতে পারবে না। আরে কটা ইনফ্যাক্ট নাটক আমার আপনি আর্কাইভ কথা খুঁজলে বলুন না। একটা ছবি আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের শহরের মধ্যে গুলির লড়াই কিভাবে হয়েছিল, বাইরের রাজ্যের পুলিশ এসে কিভাবে একজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। গোড়াবাবু বলুন। উনি এতক্ষণ যে কথা বললেন এটা পুরো ভিত্তিহীন। আমি দেখেছি বা আমরা দেখেছি যে পুলিশ চৌঠা মেয়ের আগের পুলিশ আর চৌঠা মেয়ের পরের পুলিশ আকাশ পাতাল তফাৎ। এখানে এসে অনেক টেরোরিস্ট বা জিহাদিকে ধরা হয়েছে, কিন্তু তারা সমস্ত পুলিশ বাইরের স্টেট থেকে এসে, কোথাও মহারাষ্ট্র থেকে এসছে, কোথাও দিল্লি থেকে এসছে, এরকম ডিফারেন্ট জায়গা থেকে এসছে, কোথাও রাজস্থান থেকেও এসছে, তো ডিফারেন্ট জায়গা থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু আমাদের পুলিশ বা আমাদের এসটিএফ সেগুলো করতে পারেনি। এখন এই 4 তারিখের পরের থেকে দেখা যাচ্ছে একের পর এক টেরোরিস্ট বা জিহাদি ধরা পড়ছে, এবং সেটা এসটিএফই করছে। এই এসটিএফই কিন্তু মে 4 তারিখের আগে সেম ইয়ে ছিল, তার কোনো কিন্তু পরিবর্তন হয়নি। তো এই যে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স যেটা কলকাতা বা যে আপনার রাজ্যের যেটা ইয়ে আছে, সেটা এখন অত্যন্ত ভালো কাজ করছে। এই ভালো কাজ তারা আগেও করতে পারতো যদি সরকার থেকে যে ইচ্ছা থাকতো, সরকারি ইচ্ছা যদি থাকতো, স্টেট গভর্নমেন্টের ইচ্ছা যদি থাকতো, এরা ভালো কাজ আগেও করতে পারতো। তো সেই কাজটা তারা করতে পারেনি। তার কারণ হচ্ছে সরকারের মদতে এইগুলো ঘটেছে। যা জেহাদি এখানে আসা বা জেহাদির চারা এখানে চাষ করা সমস্তই ইট হ্যাজ ডান বাই দি টিএমসি গভর্নমেন্ট, এবং মমতা ব্যানার্জির তাতে সাহায্য ছিল। এবং সেটা আমরা ওই ধর্মতলার ইয়ে বললেন একটু আগে, যে ধর্মতলার ওই ইয়ে থেকে উনি একটা প্রকাশ্যে বলেছিলেন যে একটা কমিউনিটি যদি ইয়ে আমরা বলে দিই, তাহলে 1 মিনিটের 1 সেকেন্ডের মধ্যে আপনারা বুঝে যাবেন যে কী অবস্থা হচ্ছে। তো যদি একজন মুখ্যমন্ত্রী পাবলিকলি ইন প্রেজেন্স অফ থাউজেন্ডস অফ পিপল এবং মিডিয়ার সামনে যদি এই কথা বলেন, তিনি তো রাষ্ট্রদ্রোহী হয়ে গেলেন, তিনি তো একদম টোটালি রাষ্ট্রদ্রোহী হয়ে গেলেন। যে কমিউনিটি যে তারা যদি বিদ্রোহ করে, তাহলে আপনারা 1 সেকেন্ড সময় লাগবে না তাদেরকে ইয়ে দিতে। সেই কমিউনিটি অত বোকা নয়, যে কমিউনিটির কথা বলেছিলেন তারাই ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এই মুহূর্তে। আমি একটা বিরতি নিচ্ছি, আমি চার্লসদার কাছে আসবো, একটা সংক্ষিপ্ত বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আরো বিভিন্ন বিষয় রয়েছে আলোচনার প্রেক্ষিতে সঙ্গে। তো এই জঙ্গিরা করে গিয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সন্দেহে, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগগুলো রয়েছে, মানে যে সিম কার্ড নিয়ে যে ভারতীয় সিম পাকিস্তানে সরবরাহ করা, মূলত এদের কাজ কি করতো, তারা হানি ট্র্যাপ করতো কি না, যে ফোন নাম্বারগুলো ছিল সেগুলোকে মূলত হানি ট্র্যাপের মাধ্যমে আইএসআই এজেন্টরা সুন্দরী মহিলাদের ছবি ব্যবহার করত, আর তারপর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সামরিক বাহিনীর সাথে যুক্ত যারা রয়েছেন তাদেরকে বন্ধুত্বের জালে ফেলে যেভাবে হানি ট্র্যাপ হয়
ঠিক গোপন তথ্য হাতিয়ে নেওয়ার কাজগুলো করছে। মারাত্মক, মানে যদিও হানি ট্র্যাপ যে এখন হচ্ছে এমনটা নয়, এর আগে দীর্ঘ সময় ধরে হয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে আমার বাংলায় বসে এরা যেভাবে দিনের পর দিন দীর্ঘ সময় ধরে এরা সুযোগ পেয়ে এখানে তারা তাদের আস্থানা বানিয়ে কাজ করছিল, এটা তো মারাত্মক চাঞ্চল্যকর। আমি এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বক্তব্য অবশ্যই শোনাবো, কারণ ঠিক এই জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বর্ধমানের এই হামিম প্রসঙ্গ তুলে ধরেছিলেন, যে এই যে ইল্লিগাল কাজ কিভাবে বসে বসে করা হতো তার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। তোর ওই বর্ধমানে যে ধরা পড়েছে হামিম, ওই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে, মৌলবাদীরা, র্যাডিক্যাল গ্রুপ। দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। তো প্রশাসন স্ট্রং থাকলে কি করা যায় আর কি করা যায় না সেটা স্পষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমি চার্লসদার কাছে ঠিক এই জায়গায় আসবো, মানে এই যে বোল্ড স্টেপগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন, তারপর থেকে যে মাথা খারাপ হয়ে যাওয়া জঙ্গিদের আর একে একেই ধরা পড়ে যাওয়ার ছবি, এটাই তো দেখতে পাচ্ছি চার্লসদা। এখানে আপনি একটু বলছিলেন যে সিম কার্ড, এটা একটা আছে ঘোস্ট সিম, ওদের ভাষায় বলি ঘোস্ট সিম বা সিম বক্স, এই নেটওয়ার্ক বা ই সিম ফ্রড, বা মানে আপনার নলেজ ছাড়া উইদাউট বায়োমেট্রিক অথেন্টিকেশন আমি কিন্তু আপনার সিমটাকে ওভারসিজে পাঠাতে পারি। হ্যাঁ, এই একটা বড় নেটওয়ার্ক কাজ করে, এটা এসটিএফের লোক যারা তদন্ত করছে তারা অলরেডি পেয়েছে। কিন্তু পাশাপাশি একটু আগে বলতে হবে, আপনি খাগড়াগড়ের কথা বলছিলেন। দেখুন, খাগড়াগড় নিয়ে আমরা যেটা দেখলাম যে খাগড়াগড়ের যে প্ল্যানিংগুলো হয়েছিল এবং এনআইএ যাদের অ্যারেস্ট করেছিল, তারা যে প্ল্যান করেছিল ব্লাস্টের, সেটা কিন্তু সবটাই খারিজি মাদ্রাসা বসে করেছিল। এই খারিজি মাদ্রাসা কিন্তু একটা বড় হেডেক। যদিও আমরা এখানে জানেন টন ধর্ম নিয়ে, মস্তিষ্কে ধর্ম নিয়ে রাজনীতি করতে বসিনি। আমরা মনে করি সবকা সাথ সবকা বিকাশ। আমরা এটা একদমই মনে করি না যে মুসলিম সম্প্রদায়ের সবাই জেহাদি, একেবারেই না। মুসলিম সম্প্রদায়ের মধ্যে খেটে খাওয়া কৃষক, মজদুর তারা আছে, তাদের আমরা সম্মান করি এবং তারা এই জেহাদি কার্যক্রমের সঙ্গে যুক্তই নয়। কিছু লোক আছে যারা এখানে অ্যান্টি ন্যাশনাল কাজ করে, তাদের নিয়ে সমস্যা, আর এর বেশি কিছু না। অতএব এখানে কোনো ধর্মীয় বিষয় আমরা এখানে আসিনি, আমরা এখানে অ্যান্টি ইন্ডিয়া কাজকর্ম করতে একদমই তাদের এগেনস্টে বলতে এসেছি। তো এই যে খাগড়াগড়ের যে বিষয়টা আমরা দেখলাম, যে খারিজি মাদ্রাসা, এখানে খারিজি মাদ্রাসার সংখ্যা কত? এই খারিজি মাদ্রাসায় হচ্ছে সবচেয়ে বড় সমস্যার কারণ। এই খারিজি মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে একটা এনকোয়ারি অর্ডার করেছে যে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কতগুলো খারিজি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কারা পড়তে আসে, কারা পড়াতে আসে, তাদের ওখানে কি অ্যাক্টিভিটিস হয়, তাদের ওখানে কি কি ইন্টারন্যাশনাল ক্লাস নেওয়া হয়, এগুলো নিয়ে সব একটা এনকোয়ারি অর্ডার করা হয়েছে। তার এনকোয়ারি অর্ডারের রিপোর্ট 1 মাসের মধ্যে সামনে আসবে। বলুন দেবব্রতদা, বলুন। শুনুন, চার্লসদারটা না, ব্যাপারটা হচ্ছে এখানে মুখোশ, মানে আর মুখ কি জানেন তো, ওই যে অর্জুন সিং যারা বলে এদের দোকান থেকে বিরিয়ানি খাবেন না, ওদের দোকান থেকে পাংচার বানাবেন না। শুভেন্দু বলেন ওই ধরনের যারা বিধায়ক আসবে তাদের চাঙ্গলা করে তুলে বিধানসভার বাইরে ফেলে দেবেন। আবার ওই কৌস্তব বাবু এদের বিধায়ক যিনি আছেন, তিনি বলেন এর দোকান থেকে মাংস কিনবেন না, তার দোকান থেকে মাংস। বিভাজনের রাজনীতি এরাই করে, ধর্মের রাজনীতি এরা করে। বিজেপি যদি বলে আমরা ধর্মের রাজনীতি, তার থেকে বড় মিথ্যে কথা কিছু হয় না। এরা একটা এক দেশ, মানে কি বলবো, ধর্মীয় যে বিভাজন, দেশের মধ্যে একাত্মবাদে এরা বিশ্বাসী। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে থাকা মিলন মহান, এই
বহুত্ববাদের দেশে এরা একাত্মবাদ এটা অচল। এই আজকে আচ্ছা স্বাধীনতা আমাকে দিবসে এরা আমাকে প্রচলিত একটা বিষয় বলবেন দেবব্রত দা, তৃণমূল যখন ক্যাম্পেইন করছিল এই নির্বাচনে তখন বলেছিল বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। আমরা তো দিব্যি বাঙালি মাছ খাচ্ছি। তো আমরা দেখতে পেয়েছি তো মাছ খাওয়া বন্ধ। অনেক নেতা বলেছেন ওদের অ্যালার্জি। এখন তো ঠেলায় পড়লে বিড়াল তো গাছে ওঠে, ঠেলায় পড়ে ওনাদের একজন সাংসদ গাছে উঠছে, তো এখন ঠেলায় পড়েছে, না তাহলে হতো না। তাই যে ওনাদের অনন্ত মহারাজ নেতা এই সম্বন্ধে কি মনোভাব পোষণ করছিলেন, কি ধরনের কথা বলছিলেন প্রতিদিন বলছিলেন। তারপর স্টেপটা কিভাবে নেওয়া হয়েছে সেটা বলুন। এই সাহসী পদক্ষেপটা কোন মুখ্যমন্ত্রী নিয়েছেন? না কি সাহসী? অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ কে দিয়েছিল? ওনাকে অ্যারেস্ট করা উচিত। ওনাকে অ্যারেস্ট এখনো হচ্ছে না, কারণ ওনার সংসদ পদ বাতিল করা উচিত, পদত্যাগ করানো উচিত। দু লাইনে কথা বলে আমি আপনাকে গালাগালি দিলাম, দু চড় মারলাম, তারপরে এতে ক্ষমা চেয়ে নিলাম, হয়ে যায় নাকি? নেতাজিকে অপমান করেছে, যাকে তাকে নয়। ঠিক। নেতাজিকে সুকান্ত বাবু বলছেন, সরি শ্রমিক বাবু বলছেন কি ফরওয়ার্ড ব্লকের গুন্ডা। নেতাজি গুন্ডা ছিলেন? মানে বারে বারে এরা আমাদের মনীষীদের অপমান করছেন। একবারও নেতাজির নাম নেওয়া হয়নি সেখানে, আমি সেখানে ছিলাম। আজে বাজে কথা বলছেন। একবারও নেতাজির নাম নেওয়া হয়নি। নেতাজির নামে এই ধরনের কথা কেউ বলতে পারে না। নেতাজিকে নিয়ে আমরা রাজনীতি করতে আসিনি। একদম আপনারা ভারতবর্ষে মনীষীদের বারে বারে অপমান করেছে, কারণ আপনাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, আপনাদের মাদার কনসেন্ট্রেট ছিল না, আরএসএস এর ছিল না। কার্যত আপনারা স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিলেন, ব্রিটিশদের সহযোগিতা করেছিলেন। একদম তৃণমূলের ছিল, কংগ্রেস ছিল, কংগ্রেস ছিল। কংগ্রেসের সাথে তৃণমূলের কি মানে সম্পর্ক? কংগ্রেস থেকে যেহেতু জন্ম নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস, তাই আমরা উত্তরাধিকার। তাহলে কি বিজেপি ছিল নাকি? বিজেপি ছিল না তো, বিজেপি ছিল না, তৃণমূলও ছিল না। হ্যাঁ আমরা উত্তরাধিকার বহন করছি, তৃণমূল কংগ্রেস আমরা উত্তরাধিকার বিজেপি। তাহলে সেই জন্যই কংগ্রেসটাকে মুছে দিয়েছেন আপনারা, সেই জন্যই কংগ্রেসটাকে ভলান্টারি ভিআরএস করিয়ে দিয়েছিলেন। কত বড় গাদ্দার আপনি! পশ্চিমবঙ্গ থেকে অবশ্য আপনার নেত্রী যে 5 বার এমপি হয়েছিল কংগ্রেসের টিকিটে, সেই কংগ্রেসটাকে শেষ করে দিল। কত বড় গাদ্দার আপনার এমপি! মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত হয়েছিলেন, এটা মনে রাখুন। না, মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত হননি। মমতা বন্দ্যোপাধ্যায় আগে তৃণমূল কংগ্রেস, আপনার কাছে আগে তৃণমূল কংগ্রেস, আপনি সেই দিনের সংবাদপত্রটা পড়ে নেবেন, যদি লাগে আমি আপনাকে দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কৃত করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যখন মানে আমি এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পারলাম, এই জঙ্গির গ্রেপ্তারি যখন হচ্ছে তখন দেবব্রত দ্বারা খুশি নন, তৃণমূল কংগ্রেস খুশি নন। একদম আমি এইটুকু বুঝে যাচ্ছি, বা আমার দর্শক বন্ধুরা এইটুকু কিন্তু বুঝতে পারছেন, কারণ আপনি আলোচনা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, আপনি ইন্টারেস্টেডই নন এই বিষয়ে আলোচনা করতে। জঙ্গিদের সঙ্গে আপনার তো প্রেম কেন? ইউ আর লেস বদার্ড স্যার। এই জঙ্গিদের ভোটে আপনারা ক্ষমতায় এসেছিলেন নাকি? তাই জঙ্গিদের ভোটে ক্ষমতা এসেছিলেন তো, তাই এত গায়ে লাগছে জঙ্গি অ্যারেস্ট হলে। 2011-তে যে সুইচ থেকে তৃণমূলে এলো একটা সংগঠন, আরে তো ঠিকই তো আছে, সেই সময়ের ভোটকে যখন অপমান করা হয় না, তো এখনের ভোটকে কেন অপমান করছেন? মানুষজন ভুল ভোট দিয়ে কি বলছেন কিছুক্ষণ আগে? মানে তৃণমূল ভোট পেলে তৃণমূল, বিজেপি ভোট পেলে বিজেপির ভোট নয়, ভুল ভোট। এই আবার কিরকম সমীকরণ? বিজেপি তো অনার্য, বিজেপি যে কমিটমেন্ট গুলো করেছিল সেগুলো পূরণ করতে পারছে না, কার্যত পারবে। আচ্ছা আপনি শুধু বলে দিন না, আমি একটু শুনতে চাই যে পুলিশ ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে। সরকার আসার সঙ্গে সঙ্গে পুলিশের এই কাজ আমরা তৃণমূল আমলে দেখিনি, এরকম কাজ বলুন একবার। পুলিশের কাজই এইটা। আরে তাই যদি হতো তো কাশ্মীরে জঙ্গিরা ঢুকে তাহলে মানুষ মেরে কি করে গেল, দিল্লিতে বিস্ফোরণ কি করে, সেগুলো বলো। ওখানে তো মমতা ব্যানার্জির সরকার নেই, সেখানে কি করে পুলওয়ামায় হামলা কি করে হলো? নিরীহ আমাদের অ্যারেস্ট তো হয়েছে। পুলওয়ামার এগেইনস্টে কি অ্যাকশন নিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট? অ্যারেস্ট তো হয়েছে। কি অ্যারেস্ট হয়েছে? তারা এলো আমাদের নিরীহ পর্যটকদের খুন করলে চলে গেল, কি ভূমিকা হয়েছে? তারপরে ভূমিকায় আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত গিয়েছেন, বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে ভারত সরকারের রিপ্লাই সেটা প্রচার করেছেন, ভুলে গেলেন? আজকে তো দেখলাম ওদের দেখুন, আমি যা বলছি আপনি আবার একটা করে কেটে বেরিয়ে যাচ্ছে। এনএসজি কমান্ডো সে দেখলাম উল্টো দিকে পতাকা তুলছে, সে এত বড় জাতীয়তাবোধ, এদের জাতীয়তাবোধ, এদের এনএসজি কমান্ডো উত্তরপাড়ার একজন বিধায়ক। আমি অনুরোধ করবো আমাদের সিএন এর পুরনো আর্কাইভ গুলো ঘেটে দেখবেন, এরকম পতাকা তোলার বহু ছবি তৃণমূলে ভাইরাল।
ভাইরাল বহু ছবি, আপনি আর্কাইভগুলো ঘেটে দেখবেন আমাদের। আমি একটা বক্তব্য শোনাই, আমি বুঝলাম দেবব্রত দা, তবে আমি এটুকুনি বুঝতে পারছি যে আপনি একদম খুশি নন। এই যে জঙ্গিগুলো গ্রেপ্তার হচ্ছে, আর এরা যেহেতু 6 মাস আগে থেকে ছিল, আপনি না বলতে পারছেন যে এখন কি করে জঙ্গি ঢুকলো, কারণ 6 মাস মানে তো তখন তৃণমূল সরকারই ছিল, তো সেখানেই ধরা পড়ে গিয়েছেন হয়তো, আমি জানি না, এটা চার্লসদা বলতে পারবেন ভালো, গোড়াবাবু বলতে পারবেন ভালো। আমি একটা বিরতি নেওয়ার আগে একটা বক্তব্য অবশ্যই শ্রমিক ভট্টাচার্যের শোনাবো, রাজ্য বিজেপি সভাপতির। তিনি কি বলছেন শুনুন একটু। আমরা 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, একটা ধর্মান্ধ মৌলবাদী ইসলামী ফ্যাসিজম সেটা গ্রাস করতে চাইছে ভারতবর্ষকে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারেনি, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, ISIS এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন প্রগতি। 4 মাস 5 মাস রানিং এর একটা সরকার যখন চলছে, সেই সরকার যেভাবে কাজ করছে, আর তৎকালীন সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কাজ, আজ যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার কাজ, এই দুই যখন আপনি একসঙ্গে বিবেচনা করবেন, দেখবেন যে কতটা ত্বরান্বিত এই মুহূর্তে পুলিশ কিভাবে এগিয়ে যাচ্ছে, কতটা দ্রুততার সহিত কাজ হচ্ছে। রাদার মুখ্যমন্ত্রীর যেগুলো বলার সেগুলো বলছেন, নাকি এমন এমন কিছু শব্দ চয়ন যেগুলো মারাত্মক তার এফেক্ট দিতে পারে। আমি এটা কেন বলছি, আমি দুটো বক্তব্য আপনাদের শোনাবো, আপনাদের মনে থাকবে। এক তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে খোলা ছুট দেওয়ার বক্তব্য বলছেন, আর একটা সময় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সেই প্রেম তত্ত্ব বলতেন। দুটো বক্তব্য একটু শোনাই আপনাদেরকে, পার্থক্যটা বুঝতে পারবেন। কয়েকটা ঘটনা ঘটেছে, আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। আপনারা দেখেছেন বারুইপুরের ক্ষেত্রে পুলিশ যা করার তাই করেছে। একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই, যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম। ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, আমি শুনেছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম জাস্ট। এছাড়াও রাজধর্ম পালনের আর এক্সাম্পল আমরা কয়েকদিন আগে দেখেছি। একজন তৃণমূল কর্মীর মৃত্যু, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, কাদা খেয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে রাজধর্ম কাকে বলে দেখিয়ে এসছেন। আমি একদম সময় সংক্ষিপ্ত বলে চার্লসদার কাছ থেকে শুরু করি। আর কি এক্সাম্পল দেওয়া যায় চার্লসদার, কি দেখবেন মানুষ? একটু দেখলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি এটা হাঁসখালির ঘটনা, হাঁসখালির ঘটনা, উনি তো তদন্ত ঠিক করে দিলেন যে পুলিশ কোন লাইনে তদন্ত করবে, একদম ইনডিরেক্টলি বুঝিয়ে দিলেন, যেটাকে তুমি অন্তঃসত্ত্বা প্রেমের ব্যাপার বলে চালিয়ে দাও। উনি কামদুনির যে ঘটনা ঘটেছিল, মেয়েটিকে রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছিল, কতদিন পর হলো? কামদুনির রেপের ঘটনার পরে, গ্যাং রেপের ঘটনা, মার্ডারের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দেহ থাকলে যেমন, শরীর থাকলে যেমন জ্বর কাশি টাশি একটু আধটু হয়, সমাজ থাকলে রেপ টেপ হয়।
আর এখানে উল্টো শুভেন্দু অধিকারী কি বলছেন যে পুলিশকে টোটাল ফ্রিডম দেওয়া আছে, একদম। টোটাল অ্যাকশন নিন, স্টার্ন অ্যাকশন নিন। তফাৎ তো এখানেই। বলুন দেবব্রত দা, বলুন। হ্যাঁ, এমন ফ্রিডম দেওয়া আছে। আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেলাম ওই যে মানে পুলিশ হেফাজতে পিটিয়ে মৃত্যু হলো, কতদিন পর দেখেছিলেন? পুলিশ হেফাজতে আমরা পিটিয়ে মৃত্যু দেখলাম। আর এই যে ক্ষতিপূরণের কথা বলছি, সেটা তো নালসা করে দিয়েছে। সেখানে গণপিটুনিতে তো 25 লাখ টাকা শুভেন্দুবাবু দিয়ে এসেছিলেন, 10 লাখ টাকা তো আপনার সেইখানে এতে আমরা দেখতে পেলাম ওই ব্যারাকপুরে না করে সেখানে দিয়ে এলেন। সেগুলো সরকার মানে সুপ্রিম কোর্ট অনুমোদিত আদালতের নির্দেশে এই টাকাগুলো দেওয়া মমতা হচ্ছে। আর বন্দ্যোপাধ্যায়ের আমলে লকআপ মৃত্যু হলে তো আপনারা বলতেন যে লকআপে মৃত্যু হয়নি, কোথায় হয়েছে লকআপে? চেষ্টা করতেন কোথায়- লুকোতে। আর আমাদের সময় আমরা কোথায় লুকোতে? পুলিশের কাছে অ্যাকশন নিয়েছি। শুনুন, ওইসব বলে পুলিশকে শুনুন, সাসপেন্ড ওইসব করা বলে হয়েছে, আপনি শোকজ শুনুন, করা হয়েছে। জাতীয়তা বলতে হচ্ছে এইসব আপনাদের থেকে আয়োগকে শেখার শোকজ দরকার করা নেই। হয়েছে। বিনা এই নেমন্তন্ন suspend করা হয়েছে। বিনা শোকজ নেমন্তন্ন করা হয়েছে। পাকিস্তানে প্রধানমন্ত্রী নাদরির বিয়েতে যারা আমাদের বিরিয়ানি 300 জন খেতে কর্মী তাদের খুন কাছে- হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একজনের বাড়িতে গিয়েছেন। আরে চিন্তা করুন না, আমাদের আমাদের 55,000 300 জন কর্মী হয়েছে। তৃণমূলের হাতে খুন আমরা- হয়েছে, মমতা আমরা বন্দ্যোপাধ্যায় একজনের বাড়িতে গিয়েছেন। CPM কে কিন্তু আপনাদের রবীন্দ্রসঙ্গীত তৃণমূলের একজন শুনিয়েছিলাম। মারা গিয়েছে, আমরা রবীন্দ্র- শুভেন্দুবাবুর বাড়িতে আপনারা গিয়েছেন। কি সংস্কৃতি দিচ্ছেন? যাক কি দেবব্রত দা, সংস্কৃতি শিখতে হবে, উপহার বুঝতে দিচ্ছেন? পারছি আমি। বুদ্ধবাবু বেশ বাড়ির সামনে গোড়াদা দিয়ে- গোড়াদা 2 লাইনে শেষ না, করতে হবে আমাকে, গোড়াদা। এখন ঘটনা হচ্ছে, আমি যেটা আগে বললাম এখনো বলছি, পুলিশের মধ্যে এখন একটা জোশ এসছে, তাদের কাজ করার ইচ্ছা হয়েছে। কারণ পুলিশের কাজ করার অনেক মেশিন আছে, অনেক মেশিনারিজ আছে, পাবলিক ইন্টেলিজেন্স আছে। একদম। তা এই যে সেইটা পুলিশ এখন নিজেদের মধ্যে আরো রিভাইভ করছে, একদম। এবং যার জন্যে আজকে এসটিএফ বিভিন্ন ধরনের এই ইয়েগুলোকে, আপনার জঙ্গিগুলোকে ধরতে পারছে আর কি। একদমই। অসংখ্য ধন্যবাদ জানাবো গোরা চট্টোপাধ্যায়, দেবব্রত রায় এবং চার্লস নন্দী, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। একটা অ্যাটলিস্ট বিষয় তো আপনারা বুঝতেই পারছেন যে পার্থক্যের জায়গাটা কোথায়, আর আগামী সময় এই পার্থক্যটাই আরও ব্যাপক মাত্রা যে যুক্ত করতে চলেছে তা হয়তো বলার অপেক্ষা রাখবে না। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ বল, দেখতে থাকুন।